শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আমি মোহাম্মদ নুরুজ্জামান আল ইমরান, প্রভাষক, বাংলা বিভাগ, মাইলস্টোন কলেজ। আমরা একটি অনিবার্য পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি। তোমরা সকলেই জানো, একটি বৈশ্বিক মহামারী আমাদেরকে গ্রাস করে আছে। সকলেই ঘরবন্দি জীবনযাপন করছি। তো এই অবস্থায় আমরা যেটা করতে পারি যে অনেক বেশি শরীর চর্চা এবং পুষ্টিকর খাবার গ্রহণের মধ্য দিয়ে আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে আমরা ডেভেলপ করতে পারি। সেক্ষেত্রে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বেড়ে যায়, তাহলে আমরা যে কোনো অসুখ বিসুখকে মোকাবেলা করতে পারবো। সেই সাথে সাথে আমাদের কিন্তু পাঠদান এবং পাঠ গ্রহণ কার্যক্রমের সাথেও যুক্ত থাকতে হবে, তা না হলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সেই কার্যক্রমের অংশ থেকে আমাদের এই অনলাইন পাঠদান কার্যক্রম, তোমরা সকলেই অংশগ্রহণ করছো। সেক্ষেত্রে আজকে আমরা একটি বাংলা বিষয়ের ক্লাস নেব। আশা করছি সকলেই তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করবে। বই, খাতা, কলম ইত্যাদি যাবতীয় শিক্ষা উপকরণ সহযোগে তোমরা তৈরি হয়ে যাও। আজকে বাংলা বিষয়ের একটি ক্লাস হবে। চলো আমরা ক্লাসে ফিরে যাই। আজকের ক্লাস ব্যাকরণিক শব্দশ্রেণী পার্ট 2, অর্থাৎ এই অধ্যায়ের ব্যাকরণিক শব্দশ্রেণী অধ্যায়ের প্রথম অংশটি প্রথম ভিডিওতে আলোচনা করেছি। সেখানে আমরা ব্যাকরণিক শব্দশ্রেণীর সংজ্ঞা, প্রকারভেদ, শ্রেণী বিভাগ, সেগুলোর উদাহরণ সহ আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের এই ক্লাসে আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর যে 4টি শব্দ শ্রেণী নিয়ে প্রথম অংশে আলোচনা করা হয়নি, সেই বিষয়গুলো এখানে বিস্তারিত তুলে ধরব। তার আগে তোমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর সংজ্ঞা এবং প্রকারভেদগুলো আরেকবার একটু দেখে নাও। দেখতে পাচ্ছ, ব্যাকরণগত ভূমিকা অনুযায়ী বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকেই ব্যাকরণিক শব্দশ্রেণী বলে, অথবা ব্যাকরণগত অবস্থানের ভিত্তিতে বাংলা ভাষার শব্দসমূহকে যে কয় ভাগে বিভক্ত করা হয়েছে তাকেই ব্যাকরণিক শব্দশ্রেণী বলে। তোমরা জানো, ব্যাকরণিক শব্দশ্রেণী 8 প্রকার: বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক, আবেগ শব্দ। ব্যাকরণিক শব্দশ্রেণী অধ্যায়ের প্রথম অংশের ভিডিওতে আমরা বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া ইত্যাদি বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজকে আর ভিডিওতে আসলে মূলত ক্রিয়া বিশেষণ, অনুসর্গ, যোজক ও আবেগ শব্দ নিয়ে আলোচিত হবে। তাহলে চলো আজকে আমরা ক্লাসে চলে যাই। আজকের প্রথম বিষয় ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ ইংরেজিতে যেটাকে আমরা অ্যাডভার্ব বলে থাকি, অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণীর মধ্যে যে শব্দগুলো দ্বারা বাক্যের ক্রিয়াকে বিশেষায়িত করে বা মডিফাই করে তাকেই আমরা ক্রিয়া বিশেষণ বলে থাকি। ক্রিয়ার দোষ, গুণ ইত্যাদি যে শব্দটি প্রকাশ করে তাকেই আমরা ক্রিয়া বিশেষণ বলি। ক্রিয়ার বিশেষণকে ক্রিয়া বিশেষণ বলে, অথবা ক্রিয়াকে যে শব্দ বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণ বলে, অথবা যে বিশেষণ ক্রিয়ার অবস্থা প্রকাশ করে তাকেই ক্রিয়া বিশেষণ বলে। আমরা নানাভাবে ক্রিয়া বিশেষণের সংজ্ঞায়ন করতে পারি। যেমন দেখো, এখানে কিছু উদাহরণ দেয়া আছে। আস্তে আস্তে চলো, এখানে আস্তে আস্তে হচ্ছে ক্রিয়া বিশেষণ। তারপরে দেখো, আগে গেলে সুফল পাবে, এই যে আগে যাওয়া বা পরে যাওয়া, এটাই হচ্ছে ক্রিয়া বিশেষণের উদাহরণ। তো ক্রিয়া বিশেষণ বিভিন্ন প্রকার হতে পারে। আমরা দেখি, ক্রিয়া বিশেষণকে পদগতভাবে বা পদের বিন্যাসগতভাবে আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। একক ক্রিয়া বিশেষণ, এটির মানে হচ্ছে একটি শব্দ দিয়ে যদি আমরা ক্রিয়াকে বিশেষায়িত করি তাহলে সেটি হবে একক ক্রিয়া বিশেষণ। যেমন ধরো, আস্তে, জোরে, ধীরে, তাড়াতাড়ি, এই যে একটি শব্দ দিয়ে কিন্তু আমরা ক্রিয়াকে মডিফাই করছি বা বিশেষায়িত করছি, এটি হবে একক ক্রিয়া বিশেষণ। এরপরে আছে দ্বিত্ব ক্রিয়া বিশেষণ, অর্থাৎ একটি শব্দ দ্বিতীয়বার উচ্চারণ করে অথবা একটি শব্দ 2 বার উচ্চারণ করে সেটি দিয়ে যদি আমরা ক্রিয়াকে বিশেষায়িত করি তাহলে সেটি হবে দ্বিত্ব ক্রিয়া বিশেষণ। যেমন আস্তে আস্তে চলো,
জোরে জোরে চলো, ধীরে ধীরে যাও, বা চুপি চুপি কথা বলো। এই যে একই শব্দ দুইবার ব্যবহার করে আমরা ক্রিয়াকে বিশেষায়িত করছি, এটি হলো দ্বিতীয় ক্রিয়া বিশেষণ। এরপরে আসতে পারে বিভক্তিযুক্ত বা বিভক্তিহীন ক্রিয়া বিশেষণ। অর্থাৎ যে ক্রিয়া বিশেষণগুলোর মধ্যে কিছু আছে যেখানে বিভক্তি যুক্ত থাকবে, কিছু ক্রিয়া বিশেষণ আছে যেখানে বিভক্তিহীন অর্থাৎ বিভক্তি থাকবে না। যেমন বিভক্তিযুক্ত ক্রিয়া বিশেষণগুলো কিরকম, যেমন ভালো করে, এখানে এ বিভক্তি আছে দেখতে পাচ্ছ। মন দিয়ে, এখানেও একটা বিভক্তি আছে। হনহনিয়ে, এখানেও এ বিভক্তি আছে। চেঁচিয়ে, এখানেও এ বিভক্তি আছে। এগুলো হচ্ছে বিভক্তিযুক্ত ক্রিয়া বিশেষণ। আবার বিভক্তি ছাড়া ক্রিয়া বিশেষণ হয়, যেমন নিশ্চয়, অবশ্যই, ভালো, শীঘ্র, ঠিক, গপাগপ ইত্যাদি হচ্ছে বিভক্তিহীন ক্রিয়া বিশেষণ। এরপরে আমরা ক্রিয়া বিশেষণকে অর্থ ও অন্বয়গতভাবে শ্রেণীবিভাগ করতে পারি। সেটি কিরকম, দেখো, ধরন জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। অর্থাৎ আমরা ক্রিয়াকে যদি এমন শব্দ দিয়ে বিশেষায়িত করি যে শব্দগুলো আসলে আমরা বিভিন্ন সাউন্ডকে লিখে প্রকাশ করার জন্য ব্যবহার করে থাকি, বিভিন্ন শব্দ বা বিভিন্ন ধ্বনিকে যেগুলো আসলে লিখিত আকারে প্রকাশ করার জন্য আমরা যে শব্দগুলো ব্যবহার করি, সেগুলো দিয়ে যদি আমরা ক্রিয়াকে বিশেষায়িত করি সেটি হবে ধরন জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। যেমন টিপ টিপ বৃষ্টি পড়ছে। আসলে বৃষ্টি পড়ার সময় কি টিপ টিপ শব্দ হয়? হয় না, কিন্তু তারপরেও বিষয়টিকে বোঝানোর জন্য আমরা টিপ টিপ শব্দটি ব্যবহার করছি। তো এটি হচ্ছে ধরন জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। হন হন করে চলছে, এই যে চলছে ক্রিয়াটিকে বিশেষণ করছে কি, হন হন। তো হন হন হচ্ছে কি একটা ধরন জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। শন শন করে বায়ু বয়, তো এই যে বায়ু বওয়ার কাজটি বা বয়ে চলার কাজটি বোঝানোর জন্য আমরা শন শন শব্দটি ব্যবহার করছি। তো এগুলোই হচ্ছে কি ধরন জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। তারপর থাকবে কাল জ্ঞাপক ক্রিয়া বিশেষণ, অর্থাৎ সময় নির্দেশ করবে, যেমন এখনই, সপ্তাহ, আজকাল, পরশু, আগামীকাল। দেখো প্রত্যেকটি দিয়ে একটি সময় নির্দেশ করছে। তো এগুলোই হবে কাল জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। স্থান জ্ঞাপক ক্রিয়া বিশেষণ, অর্থাৎ যে ক্রিয়া বিশেষণ কোনো স্থানকে নির্দেশ করে, কোনো নির্দেশ করবে, সেটি হবে স্থান জ্ঞাপক ক্রিয়া বিশেষণ। এখানে, সেখানে, ওখানে, এধারে, ওধারে, ওপরে, নিচে ইত্যাদি। তো ক্রিয়া বিশেষণ কিভাবে গঠিত হয় সেটা একটু দেখি আমরা। ক্রিয়া বিশেষণ কয়েকভাবে গঠন হতে পারে। যেমন আগেই বলেছি বিভক্তিহীন, অর্থাৎ কিছু কিছু ক্রিয়া বিশেষণের বিভক্তিযুক্ত না হয়ে কিন্তু ক্রিয়া বিশেষণ গঠিত হয়, যেমন নিশ্চয়, অবশ্যই, ভালো, শীঘ্র, ঠিক ইত্যাদির পরে একটা ক্রিয়া বসিয়ে দিলেই কিন্তু সেটি বিভক্তিহীন ক্রিয়া বিশেষণ হবে। আবার বিভক্তিযুক্ত ক্রিয়া বিশেষণ হতে পারে, যেমন ভালো করে, এই যে ক্রিয়ার সঙ্গে একটি এ বিভক্তি যুক্ত আছে। মন দিয়ে, হনহনিয়ে, চেঁচিয়ে, এর সঙ্গে একটি ক্রিয়া, এই ইত্যাদি শব্দের বিভক্তির পরে ক্রিয়া বসিয়ে কিন্তু আমরা বিভক্তিযুক্ত ক্রিয়া বিশেষণ গঠন করতে পারি। এরপর তোমরা দেখেছো দ্বৈত শব্দ দিয়েও আমরা ক্রিয়া বিশেষণ গঠন করতে পারি, অর্থাৎ একই শব্দের পুনরাবৃত্তি করে, উচ্চারণের পুনরাবৃত্তি করেও কিন্তু আমরা ক্রিয়াকে বিশেষায়িত করতে পারি। তারপর তুলনামূলক শব্দ, যেমন যে কোনো একটা শব্দ, তার শব্দের পরে মতো, মতন, মাত্র ইত্যাদি বসে কিন্তু আমরা ক্রিয়া বিশেষণ গঠন করতে পারি। যেমন দেখো চাওয়া মাত্র, ঠিক মতো, অর্থাৎ এই যে শব্দগুলো দেখছো এগুলো একটি শব্দের পরে বসিয়ে আমরা ক্রিয়া বিশেষণ গঠন করতে পারি। চাওয়া মাত্র, ঠিক মতো, হ্যাঁ, এরকম আর কি। তো এই ছিল আমাদের ক্রিয়া বিশেষণ। এরপরে আসো অনুসর্গ, যেটির আরেক নাম হচ্ছে কর্মপ্রবচনীয় শব্দ, ইংরেজি থেকে যেটিকে আমরা প্রিপজিশন বলে থাকি। তো অনুসর্গের সংজ্ঞাটা এরকম হতে পারে, যেসব শব্দ বাক্যে স্বাধীন রূপে অথবা শব্দ বিভক্তির ন্যায় বসে বাক্যের অর্থ প্রকাশ করে, শব্দ ও শব্দ বা বাক্য ও বাক্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তাদের অনুসর্গ বলে। অর্থাৎ আমরা সহজ করে বললে যে সকল শব্দ বাক্যে ব্যবহার হয় এবং ওই শব্দগুলো বাক্যের অর্থ প্রকাশ করতে সাহায্য করে এবং এগুলো দুটো শব্দ বা দুটো বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করতেও সাহায্য করে, সেগুলোকে আসলে আমরা অনুসর্গ বলে থাকি। তো অনুসর্গ হচ্ছে কিরকম, যেমন আমি বলি যে কলম দিয়ে লিখি, একটি বাক্য কলম দিয়ে লিখি। তো এই বাক্যটিকে যদি দিয়ে শব্দটা উঠিয়ে দেই, অর্থাৎ আমি কলম লিখি,
তাহলে কিন্তু বাক্যটার অর্থ প্রকাশ হলো না। তো বাক্যটাকে পূর্ণাঙ্গ করতে বা বাক্যের অর্থ প্রকাশ করতে আমাকে কি বলতে হবে? আমি কলম দিয়ে লিখি। এই যে দিয়ে হচ্ছে এখানে অনুসর্গ। আশা করি বুঝতে পেরেছ। তো অনুসর্গগুলোর কাজ ইংরেজি ভাষার প্রিপজিশনের মতো, তবে প্রিপজিশনগুলো শব্দের আগে বসে আর অনুসর্গগুলো শব্দের পরে বসে। এখানে একটা কথা বলে রাখি যে উপসর্গ নিশ্চয়ই তোমরা আহ, আহ, নবম দশম শ্রেণী বা অন্যান্য ক্লাসে পড়েছো। তো উপসর্গ ছিল হচ্ছে শব্দের আগে যেহেতু এটি অনুসর্গ, অনু মানে পেছনে বা পশ্চাতে, সুতরাং এই অনুসর্গগুলো সবসময় শব্দের পেছনে বসবে। বিভক্তি আর অনুসর্গের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। বিভক্তি হলো অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি, আর অনুসর্গ হলো অর্থপূর্ণ শব্দ। অনুসর্গগুলো যে চেহারা তা সাধারণত আর কোনো পরিবর্তন লাভ করে না। গঠন অনুসারে ও উৎস অনুসারে অনুসর্গে কয়েক প্রকার হতে পারে। যেমন গঠন অনুসারে অনুসর্গ দুই প্রকার: বিভক্তিযুক্ত অনুসর্গ আর হচ্ছে বিভক্তিহীন অনুসর্গ। সাধারণত নাম শব্দ বা প্রাতিপাদিক প্রাতিপদিক অনুসর্গে এই ধরনের বিভক্তিযুক্ত অনুসর্গ ব্যবহার হয়। যেমন আগে, এ বিভক্তি, পরে, ওপরে, কাছে, কারণে, জন্যে, মধ্যে, মাঝে, মাঝারে ইত্যাদি শব্দে কিন্তু বিভক্তিযুক্ত অনুসর্গ, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। আবার কিছু অনুসর্গ আছে যেগুলো বিভক্তিহীন, অর্থাৎ বিভক্তি থাকে না। যেমন অধিক, অবধি, জন্য, পর, প্রতি, বই, বশত, বিনা, বিনে, বিনি, বিহনে, দ্বারা, কর্তৃক, ছাড়া ইত্যাদি হচ্ছে বিভক্তিহীন অনুসর্গ। উৎস অনুসারে অনুসর্গ চার প্রকার। অর্থাৎ এই যে বাংলা ভাষায় যে অনুসর্গগুলো আমরা ব্যবহার করছি, এই অনুসর্গ আসলে কিভাবে তৈরি হয়েছে বা কিভাবে উৎপন্ন হয়েছে বা সেগুলো কোথা থেকে বাংলা ভাষায় এসছে, সেই ভিত্তিতে বিভক্তি অনুসর্গগুলোকে কিন্তু আমরা চার ভাগে ভাগ করতে পারি। ব্যাকরণিক শব্দ শ্রেণী অনুযায়ী বাংলা ভাষায় অনুসর্গগুলো বিশেষ্যজাত অর্থাৎ নামজাত শব্দ ও ক্রিয়াজাত দুটি শ্রেণীতে ভাগ করা যায়। অর্থাৎ বাংলা ভাষায় যত অনুসর্গ আছে সেগুলো আমরা বিশেষ্য এবং ক্রিয়াজাত শব্দ থেকে তৈরি হয়েছে। প্রথম শ্রেণীর অনুসর্গগুলো অর্থাৎ বিশেষ্যজাত অনুসর্গগুলো বিশেষ্য, যোজক ইত্যাদি শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যেমন নিকট, সঙ্গে, আগে ইত্যাদি। আর ক্রিয়াজাত অনুসর্গগুলো ক্রিয়াপদ থেকে, যেমন বলে, ধরে, চেয়ে ইত্যাদি। বিশেষ্যজাত অনুসর্গগুলো আবার উৎস অনুযায়ী সংস্কৃত, তদ্ভব ও দেশি, বিদেশি ইত্যাদি ভাগে ভাগ করা যায়। যেমন সংস্কৃত অনুসর্গ অপেক্ষা, কর্তৃক, কারণে, জন্য, দ্বারা, ন্যায়, প্রতি ইত্যাদি হচ্ছে সংস্কৃত অনুসর্গ। দেখো এখানে উদাহরণ দেয়া আছে। যেমন দ্বারা, পরিশ্রমের দ্বারা, সততার দ্বারা নিজেকে যথার্থ মানুষ হিসেবে গড়ে তোলো। ন্যায়, লটারিতে পুরস্কার লাভের স্বপ্ন মরীচিকার ন্যায় মিলাইতে দেরি হইল না। এই যে এগুলোই হচ্ছে তোমার সংস্কৃত অনুসর্গের উদাহরণ। এরপরে দেখো দেশি বা তদ্ভব অনুসর্গ। আগে, মরিব তোমার আগে, আসে, কে জানে কিসের আসে, কাছে, বিনা, চাষির পরিশ্রম বিনা কোনো ফসলই ফলে না, ভিতর ইত্যাদি ইত্যাদি হচ্ছে দেশি অনুসর্গ। তারপর আছে বিদেশি অনুসর্গ, অর্থাৎ দরুন, বন্যার দরুন এবছর ফসল ভালো হয়নি। কিছু মানুষ আছে যারা কাঞ্চনের বদলে কাচ পছন্দ করে। বনাম, আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলার আকর্ষণই আলাদা। এগুলো হচ্ছে বিদেশি অনুসর্গ, বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসছে। এরপরে আছে ক্রিয়াজাত অনুসর্গ, যেমন কোরিয়া, করে, কোরিয়া, করে হচ্ছে চলিত ভাষা, কোরিয়া হচ্ছে সাধু ভাষা। যেমন যদি বাস না পাও ট্যাক্সি করে চলে এসো, আগে লোকে জাহাজে করিয়া বিলাত যাইতো। তেমনি চেয়ে, চাইতে, চেয়ে হচ্ছে চলিত ভাষা, চাইতে হচ্ছে সাধু ভাষা। ধরে, ধরিয়া, লাগিয়া, লাগি, হতে, হইতে ইত্যাদি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ। তো সকল প্রকার অনুসর্গের কিছু উদাহরণ এখানে দেওয়া হলো, তোমরা দেখতে পাচ্ছ। বিনা, বিনি, বিহনে, সহ, সহিত, সনে, অবধি, পরে, পানে, এই যেগুলো এখানে তোমার বাক্য দিয়ে এই অনুসর্গগুলোর ব্যবহার দেখানো হয়েছে। তোমরা এগুলো মনোযোগ দিয়ে অনুশীলন করবে। এখানে আরো কিছু অনুসর্গ দেয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। পরবর্তীতে এই উদাহরণগুলো দেখে অনুসর্গ সম্পর্কে আরেকটু স্পষ্ট ধারণা লাভ করবে। এরপরে আসো আমরা যোজক নিয়ে কথা বলি। যোজক আসলে ইংরেজিতে আমরা যেটিকে কনজাংশন বলছি, বা যোজককে আমরা কানেকটিভ
হিসাবেও বলতে পারি। আসল সংজ্ঞাটা দেখি, যেসব শব্দ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের কিংবা বাক্যের একটি পদের সঙ্গে অন্য আরেকটি পদের সংযোজন, বিয়োজন, পৃথকীকরণ অথবা সংকোচন ঘটায় তাকে যোজক বলে। যেমন একটা উদাহরণ দিই, এতগুলো বই আর এতগুলো খাতা এই ব্যাগে ধরবে। অর্থাৎ এই যে এতগুলো বই এই অংশটুকুকে আর এতগুলো খাতা এই দুটো অংশকে যুক্ত করছে কে? আর। এখানে আরই হচ্ছে কি এই বাক্যের যোজক। অর্থাৎ যে সকল শব্দ বাক্যে বসে দুটো বাক্যের সঙ্গে বা বাক্যের ভেতরে দুটো অংশের সঙ্গে অথবা দুটো শব্দের সঙ্গে যুক্ত করবে, সেই শব্দগুলোই আসলে যোজক বা কানেকটিভ বলা যেতে পারে এদেরকে। সেরকম আরো কিছু যোজক আছে, দেখতে পাচ্ছ, ও, এবং, আর, তাই, কিন্তু, অধিকন্তু, সুতরাং, কিংবা, অথবা, ছাড়া, যদি, যদিও ইত্যাদি। শব্দ বা বাক্যে যোজক ব্যবহৃত হলে এদের আগে বা পরে যতি চিহ্ন ব্যবহৃত হয় না, অর্থাৎ দাড়ি, কমা এগুলো ব্যবহার হয় না। যোজক কয়েকভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে। যেমন ধরো, প্রথমে আছে সাধারণ যোজক। সাধারণ যোজক দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে। শব্দ ও শব্দকে সংযুক্ত করে ও ব্যবহার করা হয়। বাক্য ও বাক্যকে যুক্ত করতে এবং ব্যবহার করা হয়। শব্দ কিংবা বাক্য দুই ধরনেই আর ব্যবহার করা যায়। যেমন শব্দ যোজক। রহিম ও করিম দুই ভাই, এখানে কিন্তু দুটি ও দ্বারা যুক্ত করা হচ্ছে, এখানে ও হচ্ছে শব্দ যোজক। রহিম আর করিম, এখানেও ঠিক তাই, রহিম এবং করিমকে আর দ্বারা যুক্ত করা হয়েছে। একজনের জীবনে সুখ ও দুঃখ দুই ঘুরে ঘুরে আসে, অর্থাৎ এখানে সুখ এবং দুঃখ এই দুটো শব্দকে ও দ্বারা যুক্ত করা হয়েছে। ঠিক তেমনি বাক্য যোজক। সাকিব স্কুলে যায় এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করে। এখানে দেখতে পাচ্ছ সাকিব স্কুলে যায় এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করে, দুটো বাক্যকে এবং দ্বারা যুক্ত করা হচ্ছে, সুতরাং এখানে যোজক হচ্ছে এবং হচ্ছে বাক্য যোজক। তুমি সেখানে যাবা এবং তাদের সাথে ভালো ব্যবহার করবা, এই যে বাক্যের দুটি অংশকে কি এবং দ্বারা যুক্ত করা হচ্ছে। ঠিক তেমনি বৈকল্পিক যোজক, এর মানে হচ্ছে বৈকল্পিক যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে, অর্থাৎ দুটো শব্দ বা দুটো বাক্যের মধ্যে একটি আরেকটির বিকল্প নির্দেশ করবে। কিভাবে? দেখো, নীল বা কালো, এখানে নীলের বিকল্প হিসেবে কালো ব্যবহার করা হচ্ছে, মাঝখানে বা দিয়ে এদেরকে যুক্ত হচ্ছে। তেমনি তোমাকে সারাদিন খুঁজলাম অথচ তোমাকে পেলাম না, তুমি না হয় তোমার ভাই কাজটি করবে। অর্থাৎ এই যে তুমি এবং তোমার ভাই এর মধ্যে কিন্তু যুক্ত করা হয়েছে, অর্থাৎ একটি আরেকটির বিকল্প হিসেবে এখানে উপস্থিত। বিরোধ যোজক। বিরোধমূলক যোজক দুটো বাক্যের বক্তব্যের মধ্যে সংশোধন বা বিরোধ ভাব প্রকাশ করে, অর্থাৎ দুটো বাক্যের মধ্যে সে বিরোধিতা প্রকাশ করবে। কিরকম? তোমাকে ডাকলাম কিন্তু সাড়া পেলাম না, অর্থাৎ ডাকা এবং সাড়া না পাওয়া এই দুটো বিষয়কে যুক্ত করেছে কি কিন্তু। এত পানি ঢাললাম তবু গায়ের গরম গেল না, পানি ঢালা এবং গরম না যাওয়া এই দুটো বিষয়কে যুক্ত করেছে তবু। কারণ যোজক। কারণ যোজক দুটো বাক্যের মধ্যে সংযোগ ঘটায়, যার একটি অন্যটির কারণ প্রকাশ করে। যেমন, গতকাল সামিহা স্কুলে যেতে পারে নাই কারণ সে অসুস্থ ছিল। অর্থাৎ এই যে যে সামিহা কেন স্কুলে যেতে পারে নাই, এই দুটো বাক্য কারণ দ্বারা যুক্ত করা হয়েছে। সামিহা অসুস্থ থাকার কারণে গতকাল স্কুলে যেতে পারেনি, অর্থাৎ এই যে দুটো অংশকে কারণ দ্বারা যুক্ত করা হচ্ছে, এরকম আর কি। সাপেক্ষ যোজক বা শর্ত যোজক, অর্থাৎ একটি অংশ আরেকটি অংশের সাথে শর্ত দ্বারা যুক্ত থাকবে এবং এই ধরনের যোজক শর্ত প্রকাশ করবে। কিরকম? একে অন্য পরিপূরক হিসেবে ব্যবহার হবে। কিরকম? এই ধরনের যোজকে সাধারণত এরকম হবে, যদি তবে, এখানে যদি হবে, বানান ভুল এসছে, যত তত, যথা তথা, যখন তখন, এরকম যোজক থাকবে। যদি তুমি আসো তবে আমি কাজটি করবো, এই যে যদি এবং তবে। যত গর্জে তত বর্ষে না, এই যে যত তত, এটা হচ্ছে সাপেক্ষ যোজক। এরপরে আসো সম্বোধন যোজক। যেসব যোজক বাক্যে প্রথমে বসে কোনো ব্যক্তিকে সম্বোধন করে তাদের সম্বোধন যোজক বলে। যেমন, অর্থাৎ কাউকে ডাকা বা কাউকে সম্বোধন করা, যেমন হে, ওগো, ওরে, রে ইত্যাদি। সাদৃশ্য যোজক। যেসব যোজক বাক্যে বসে বস্তুতে বা প্রাণীতে তুলনা করে তাদের সাদৃশ্য বোঝায়, তাদেরকে সাদৃশ্য সূচক যোজক বলে। যেমন মত, মতন, ন্যায়,
পারা ইত্যাদি হচ্ছে কি একটি আরেকটির সাথে সাদৃশ্য বোঝাতে এই ধরনের যোজক ব্যবহার হয়। প্রশ্নের সংশয় যোজক, যেসব যোজক প্রশ্ন বা সংশয় প্রকাশ করে তাদেরকে প্রশ্ন সংশয় যোজক বলা হয়। যেমন কি, কি, কেন, কেন, নাকি, নাকো, বুঝি ইত্যাদি যোজক দ্বারা আসলে প্রশ্ন যোজক হিসেবে ব্যবহার হয়। সম্মতি ও অসম্মতি যোজক, যেসব যোজক সম্মতি অসম্মতি প্রকাশ করে, অর্থাৎ কোনো কিছুতে সম্মতি জ্ঞাপন করা বা অসম্মতি জ্ঞাপন করা ইত্যাদি বোঝায় যে যোজকগুলো দ্বারা, তাদেরকে এই ধরনের যোজক বলা হয়। যেমন হ্যাঁ, আচ্ছা, বটে, আজ্ঞা ইত্যাদি, এগুলো ইত্যাদিকে সম্মতি অসম্মতি যোজক বলে থাকে। যোজক, যেসব যোজক বাক্যে বসে ধ্বনি সৃষ্টি করে তাদের অনুকার যোজক বলে, অর্থাৎ কোনো কিছুর ধ্বনিকে নির্দেশ করে তাদেরকে আসলে অনুকার যোজক বলা হয়। যেমন কড়কড়, মর্মর, ঝমঝম, সনসন, ঝমঝম ইত্যাদি হচ্ছে অনুকার যোজক। দ্বিত্ব যোজক, যেসব যোজক দুটি বাক্যকে যুক্ত করতে বসে তাদের দ্বিত্ব যোজক বলে। যেমন আগেই দেখেছি যত তত, এতই যে, যেমন তেমন, যখন তখন, এগুলো দিয়ে আসলে আহ দুটি বাক্যের মধ্যে এগুলো যোজক হিসেবে ব্যবহার হয়ে থাকে। এরপরে আসি আমরা ব্যাকরণিক শব্দ শ্রেণীর সর্বশেষ শব্দ আবেগ শব্দ নিয়ে। আসলে যে সকল শব্দ বাক্যে বসে বাক্যের ভাব বৃদ্ধি করে তাদের আবেগ শব্দ বলে। অর্থাৎ যে সকল শব্দ ব্যবহার করে আমরা বাক্যের অর্থকে বা বাক্যের গ্রাহী করার জন্য, অর্থাৎ বিষয়টাকে খুব গ্রাহী করে উপস্থাপন করার জন্য, সাধারণভাবেই বলা চলে, কিন্তু বিষয়টাকে দিয়ে বা একটু হৃদয়ানুভূতি দিয়ে যদি প্রকাশ করতে চাই তখন আমরা এই ধরনের শব্দ ব্যবহার করে থাকি। যেসব শব্দের মাধ্যমে মনের নানা ভাব ও আবেগকে প্রকাশ করা হয় তাকে আবেগ শব্দ বলে। এ ধরনের শব্দ বাক্যের অন্য শব্দের সঙ্গে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বাক্যে ব্যবহৃত হয়। যেমন মরি মরি, উহ উহ, উহু, আহ ইত্যাদি, ছি ছি ইত্যাদি, এই শব্দগুলাই হচ্ছে কি তোমার আবেগ শব্দ। তো আমরা দেখি আবেগ শব্দের প্রকারভেদ। মানুষের বিচিত্র আবেগের প্রকাশ অনুসারে আবেগ শব্দকে ৮ ভাগে ভাগ করা যেতে পারে। যেমন সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ, যে শব্দের সাহায্যে অনুমোদন, সম্মতি, সমর্থন ইত্যাদি ভাব প্রকাশ পায় তাকে সিদ্ধান্ত সূচক আবেগ শব্দ বলে। বেশ, তুমি যা বলেছ তাই হবে। প্রশংসা সূচক আবেগ শব্দ, যেসব শব্দ প্রশংসার মনোভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয় সেগুলোকে প্রশংসা সূচক আবেগ শব্দ বলে। যেমন বাহ, চমৎকার একটা গল্প লিখেছ। বিরক্তি, যেসব শব্দ ঘৃণা, অবজ্ঞা, বিরক্তি ইত্যাদি মনোভাব প্রকাশ ব্যবহার হয় সেগুলোকে বিরক্তি সূচক আবেগ শব্দ বলে। ভয় ও যন্ত্রণা সূচক আবেগ শব্দ, যেসব শব্দ আতঙ্ক, যন্ত্রণা, ভয় ইত্যাদি প্রকাশ করবে সেগুলো হচ্ছে যন্ত্রণা সূচক আবেগ শব্দ। যেমন আহ, কি বিপদ। বিস্ময় সূচক আবেগ শব্দ, যেসব শব্দ বিস্মিত বা আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ, দেখতে পাচ্ছ অনেক জায়গায় রেফটা পরে চলে গিয়েছে, এটি আসলে ফন্টের কারণে, আমার ল্যাপটপের ফন্ট আসলে এইভাবে সাপোর্ট করেনি, যে কারণে রেফ মাঝে মাঝে পরে চলে গেছে। এভাবে আশ্চর্য হওয়ার ভাব প্রকাশ করে সেগুলো হলো বলা হয় বিস্ময় সূচক আবেগ শব্দ। যেমন আরে, তুমি আবার কখন এলে। করুণা সূচক আবেগ শব্দ, যেসব শব্দ করুণা, সহানুভূতি ইত্যাদি মনোভাব প্রকাশ করে সেগুলোকে করুণা সূচক আবেগ শব্দ বলে। সম্বোধন সূচক আবেগ শব্দ, যেসব শব্দ দিয়ে সম্বোধন বা আহ্বান করা হয়, তা আহ্বান করার ক্ষেত্রে ব্যবহৃত হয় সেগুলোকে সম্বোধন সূচক আবেগ শব্দ বলে। আলংকারিক আবেগ শব্দ, যেসব শব্দ বাক্যের অর্থের পরিবর্তন না ঘটিয়ে কোমলতা বা মাধুর্য ইত্যাদি বৈশিষ্ট্য, সংশয়, অনুরোধ, মিনতি ইত্যাদি মনোভাব প্রকাশের জন্য অলংকার হিসেবে ব্যবহৃত হয় সেগুলোকে আলংকারিক আবেগ শব্দ বলে। যেমন যাগ্গে যাক, ওসব ভেবে লাভ নেই। তো এই ছিল আমাদের আজকের ব্যাকরণিক শব্দ শ্রেণীর কয়েকটি প্রকার নিয়ে আলোচনা। তো এখান থেকে যে ধরনের তথ্যীয় প্রশ্নগুলো আসবে সেগুলোর নমুনা উত্তর কিরকম হতে পারে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখো। প্রশ্ন আসতে পারে ক্রিয়া বিশেষণ কাকে বলে, ক্রিয়া বিশেষণের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। তো সেক্ষেত্রে এভাবে উত্তর করলে কিন্তু তোমার 5 নম্বরের উত্তর হয়ে যাবে। এখানে দেয়া আছে দেখো, তোমরা ভিডিও পজ করে এগুলো চাইলে খাতায় লিখে অনুশীলন করতে পারো, সেক্ষেত্রে তোমাদের জন্য সুবিধা হবে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে অনুসর্গ কাকে বলে, অনুসর্গের বৈশিষ্ট্য প্রয়োজনীয়তা লিখো।
সেক্ষেত্রে তোমরা এইভাবে উত্তর করতে পারো। এখানে অনুসর্গের বৈশিষ্ট্যগুলো দেয়া আছে, দেখতে পাচ্ছ অনেকগুলো বৈশিষ্ট্য। তো পরীক্ষায় উত্তর করার সময় দুই একটি কমও দেয়া যেতে পারে, তবে এখানে সবগুলো বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হয়েছে। তারপরে অনুসর্গের প্রয়োজনীয়তা দেয়া আছে, এখানে দেখো অনেকগুলো প্রয়োজনীয়তা উল্লেখ করে দেওয়া হয়েছে। যোজক কাকে বলে? যোজকের শ্রেণীবিভাগ উদাহরণ সহ আলোচনা করো। দেখো এখানে উত্তর দেয়া আছে, এগুলো খাতায় লিখে বারবার অনুশীলন করলে বিষয়গুলো সম্পর্কে আরো স্পষ্ট ধারণা লাভ করবে। ভিডিও পজ করে খাতায় লিখে নিতে পারো। আবেগ শব্দ কাকে বলে? কত প্রকার, কি কি? উদাহরণ সহ আলোচনা করো। এখানে আবেগ শব্দের সংজ্ঞা এবং শ্রেণী বিভাগ আলোচনা করা হয়েছে। তোমরা পরীক্ষায় এভাবে উত্তর করলে, আর পরীক্ষার ক্ষেত্রে সংজ্ঞার সাথে সাথে কিন্তু অবশ্যই উদাহরণ দিতে হবে, সেটি অবশ্যই মাথায় রাখবে। এটি আবেগ শব্দর শ্রেণী বিভাগের দ্বিতীয় অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের বাড়ির কাজ থাকবে মাত্র দুটি প্রশ্ন লিখে আমাদেরকে দেখানো। যোজক কাকে বলে? যোজকের শ্রেণী বিভাগ উদাহরণ সহ আলোচনা করো। আবেগ শব্দ কাকে বলে? কত প্রকার, কি কি? উদাহরণ সহ আলোচনা করো। তবে এক্ষেত্রে আজকের ক্লাস তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। তবে কারো যদি কোনো সমস্যা থাকে কোনো বিষয়ে, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা নিশ্চয়ই তোমরা জানো। আর অবশ্যই সুস্থ থাকবে এবং সতর্ক থাকবে, স্বাস্থ্যবিধি মেনে সকলেই বাড়ির ভেতরেই অবস্থান করবে এবং নিয়মিত পাঠদান কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকবে। সবাই ভালো থাকবে, ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা ভিডিওটি দেখলাম। তো আশা করি আজকের ক্লাসের বিষয় সম্পর্কে তোমাদের ধারণা স্পষ্ট হয়েছে। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা তোমরা জানো, তাহলে আমরা তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তবে অনুশীলন, বেশি বেশি অনুশীলনের কিন্তু কোনো বিকল্প নেই। অর্থাৎ তোমাকে কিন্তু বেশি বেশি করে ভিডিওটি দেখে বই এবং খাতায় লিখে বারবার অনুশীলন করতে হবে, তাহলে তোমরা বিষয়টি সম্পর্কে আরো বেশি স্পষ্ট ধারণা লাভ করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তবে শেষ কথা হচ্ছে, তোমাদের কিন্তু এই অবস্থায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কেননা আমরা জানি যে করোনা ভাইরাস কিন্তু সামাজিক ভাবে ছড়িয়ে পড়েছে। তো এই অবস্থায় তোমাদের স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করতে হবে। পাশাপাশি তোমাদেরকে পাঠদান কার্যক্রম প্রক্রিয়াটাকেও চালিয়ে নিতে হবে এবং তোমরা সুস্থ থাকবে, সর্বোচ্চ সতর্ক থাকবে, ভালো থাকবে। আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে ক্লাসরুমে দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।